একটা 20,000 টাকার ডিভাইসে এত কিছু আপনারা অ্যাট এ টাইম এর আগে কখনো পাননি। এই ডিভাইসটার দাম 19,990 টাকা বা 20,000 টাকাই বলতে পারেন। এই প্রাইস পয়েন্টে সে 1.5K রেজলিউশনের প্যানেল দিচ্ছে, যেখানে 144 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে এবং 4500 নিটস পিক ব্রাইটনেস দিচ্ছে এই ডিসপ্লেটা। আমরা অফিসিয়ালি এরকম প্রাইস পয়েন্টে এই জিনিস এর আগে দেখিনি। তাছাড়া ডিসপ্লের চিন বেজেল দেখুন, একেবারে সুপার ন্যারো টাইপেরই। আবার এই স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Helio Z100 Ultimate। কনফিউশন তো এখন তৈরি হবে, এই প্রসেসর তো 120 হার্টজ পর্যন্ত সাপোর্ট নেয়, অন্যদিকে ফুল এইচডি প্লাস সাপোর্ট নেয়। তাহলে এই ডিভাইসটাতে কি করেই বা 144 হার্টজ দিচ্ছে, আবার 1.5K রেজলিউশনেই বা সাপোর্ট নিচ্ছে? আচ্ছা, সে প্রসঙ্গে আমরা একটু পরে যাচ্ছি ভিডিওতে। বাট এর বাইরেও দেখুন এই ফোনটাতে আরও স্পেশাল কয়েকটা জায়গা আছে। 5200 mAh এর ব্যাটারি, 45 ওয়াটের চার্জিং সিস্টেম এর বক্সে রয়েছে। রিয়ারে মেইন শুটার রয়েছে 50 মেগাপিক্সেলের, এর পাশাপাশি সহকারী সেন্সর আছে। আবার ফ্রন্ট ফেসিং ক্যামেরায়ও কিন্তু 13 মেগাপিক্সেলের একটা শুটার রয়েছে। মোটামুটি আমরা আসলে 20,000 টাকার মধ্যে এতদিন যেমন টাইপের একটা প্যাকেজ খুঁজে আসছিলাম, সব কিছুই ফুলফিল করা ট্রাই করছে টেকনো স্পার্ক 40 প্রো। কিন্তু ব্রো, কথা তো কিছু থাকে, আসলেই এত কিছু যে দিচ্ছে সব কিছু কি ঠিকভাবে ওয়ার্ক করছে? আর ওয়ার্ক করলেও কেমনভাবে ওয়ার্ক করছে সেটা জেনে শুনে কেনাই হলো বুদ্ধিমানের কাজ। সো স্টে টিউন। টেকনো স্পার্ক 40 প্রো যারা কিনতে চাচ্ছেন, ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমি অনলাইন লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেখান থেকে পারচেস করতে পারবেন। এমনকি আমাদের যে নিজস্ব শপ রয়েছে সেলবান, সেখান থেকে আপনারা চাইলে পারচেস করতে পারেন। অলরাইট, এই ডিভাইসটা সুপার স্লিম, ফার্স্টে এটা বলা উচিত ছিল। এইটার থিকনেস অনলি 6.69 মিলিমিটার। বুঝতে পারছেন কোন লেভেলের থিকনেসে আছে এটা। একেবারে স্লিম একটা ডিভাইস, বাট ধরলেন আপনার মনে হবে না যে এটা মানে ভঙ্গুর টাইপের বা হাতে নিলে ভেঙে যাবে সহজেই, এরকম না। মোটামুটি শক্তপোক্তই মনে হবে, মানে ফিজিক্যালি শক্তপোক্ত বোঝা যায়। রিয়ার প্যানেলটা দেখতে কার সাথে মিলে বলেন তো? মিলে আপনারা জানেন স্যামসাং এর সাথে অনেকটাই মিলে। এইরকম থিকনেসের একটা ফোনে আমি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেখে সত্যিই অবাক হয়েছি। এই ফোনটাতে আপনারা পেয়ে যাচ্ছেন। আবার এটাতে কিন্তু আইআর ব্লাস্টার সেন্সর রয়েছে অদ্ভুত পজিশনে, আপনি চাইলে ওই রিমোটের কাজ বাছাই দিয়ে করতে পারবেন অবশ্যই। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এই যে আন্ডার ডিসপ্লে পজিশন একেবারে নিচের দিকেও না আবার উপরের দিকেও না, মোটামুটি ঠিকঠাক জায়গায় আছে এবং এটা প্রত্যেকবারই ঠিকভাবে বা অ্যাকুরেটলি এটা আনলক করতে পারছে। সুপার ফাস্ট না হলেও ঠিকভাবে আনলক করতে পারে আর কি। প্লাস্টিক বিল্ড ডিভাইস, রিয়ার প্যানেলটা তো প্লাস্টিক রয়েছে, ফ্রস্টেড টাইপের। ফিঙ্গারপ্রিন্ট হালকা পাতলা অবশ্যই বসছে, কিন্তু এটার আরো বেশ কয়েকটা কালার ভ্যারিয়েন্ট রয়েছে, আপনারা সেগুলো দেখতে পারেন, ওগুলো আরো বেশ বোল্ড টাইপের। এনিওয়ে, এই ফোনটার স্পেশালিটি হচ্ছে গিয়ে ডিসপ্লেতে। মূলত আমরা সেই জায়গায় একটু আগে নক করতে চাই। এখানে যে প্যানেলটা রয়েছে এটার সাইজ 6.78 ইঞ্চ, যা অ্যামোলেড প্যানেল। 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এই প্যানেলটা এবং এখানে 144 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দিতে পারে। অন্যদিকে এই প্যানেলটার রেজলিউশন 1.5K পর্যন্ত, প্লাস 4500 নিটস পিক ব্রাইটনেস এবং 440 হচ্ছে গিয়ে এর PPI। আর কর্নিং গরিলা গ্লাস 7i প্রোটেকশন করছে একে। এগুলো কাগজ কলমের বিষয় ছিল। এখন প্রশ্ন দাঁড়ায়, এই ফোনটাতে যে চিপটা রয়েছে MediaTek Helio Z100 Ultimate, ওইটা সর্বোচ্চ সাপোর্টই নিতে পারে 120 হার্টজ পর্যন্ত, অন্যদিকে ফুল এইচডি প্লাস পর্যন্ত নিতে পারে রেজলিউশন। তাহলে কি করে এখানে টেকনো এত কিছু দিচ্ছে অ্যাট এ টাইম? এই প্রশ্নের উত্তর খুঁজতে টেকনোর সাথে যোগাযোগ করছিলাম এবং ওরা যেটা জানালো, এই স্মার্টফোনটিতে ওরা T1 নামে একটা চিপ ব্যবহার করছে, ওদের নিজস্ব ডেভেলপ করা চিপ, এবং ওই চিপটা ব্যবহার করার ফলে ওরা এখানে আপস্কেল করে দিতে পারছে 144 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট। অন্যদিকে রেজলিউশনের সাপোর্টটাকেও তখন বাড়াতে সক্ষম হয়েছে T1 এর মাধ্যমে। যেহেতু প্রসেসরটা একটা লিমিটেশনস আছে এখানে, বাট ওরা চাচ্ছে বেশি বেশি আপনাকে দিতে, সুতরাং আলাদা করে এই চিপটা আসলেই ব্যবহার করতে হচ্ছে। এখন এতে করে কিন্তু আপনি সমস্ত জায়গায় 144 হার্টজ পর্যন্ত পাচ্ছেন না। আপনি বেশ কিছু অ্যাপে 144 হার্টজ হাই রিফ্রেশ রেট পাবেন, আবার কিছু কিছু জায়গায় 90 হার্টজ 120 হার্টজ পর্যন্ত পাবেন। মোস্ট অফ দ্য টাইম আপনি 120 হার্টজেই রান করবেন মূলত, বাট ওই যে এক্সট্রা স্মুথনেস পাওয়া যাবে। এখন 20,000 টাকার একটা ডিভাইসে আসলেই আমার মনে হয় না যে 20,000 না, একটা ফ্ল্যাগশিপ ফোনে আমাদের 120 হার্টজেই গুড এনাফ, বাট আপনি একটু বেশি বেশি পাচ্ছেন এখানে আর কি। আর অন্যদিকে রেজলিউশনটা একটা ম্যাটার করবে, আপনি একটু এক্সট্রা শার্পনেস লক্ষ্য করবেন এই ডিভাইসটাতে ডেফিনেটলি, যেখানে এই প্রাইস পয়েন্টে আমরা অ্যাজ ইউজুয়াল ফুল এইচডি প্লাস দেখি, বাট এখানে আপনি 1.5K রেজলিউশন দেখছেন। অন্যদিকে ব্রাইটনেস 4500 নিটস পিক, এই পিকের ব্যাপারটা তো আপনারা জানেন, এটা একটা নাম্বার গেমের মতোই ব্যাপার, কারণ নির্দিষ্ট কোনো একটা পিক্সেলের নির্দিষ্ট কোনো একটা সময় হয়তো বা এটা শো করবে, তবে আউটডোরে ডিরেক্ট সানলাইটে এটা প্রকৃতপক্ষে একদম ঠিকঠাকভাবেই ভিজিবল ছিল, সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যায় পড়তে হয়নি। টাচ রেসপন্স ভালো আছে, ডিসপ্লেটা খুবই কালারফুল, খুবই ইমার্সিভ একটা ভিউ পাওয়া যায় যখন আপনি মিডিয়া কনজাম্পশন করেন বা গেমিং টেমিং করেন। কারণ হচ্ছে এই ডিসপ্লেটার চিন বেজেল যথেষ্ট ন্যারো, মানে যথেষ্টই ন্যারো, একেবারে সিমেট্রিক্যাল আমি বলবো না, ভালো করে খেয়াল করলে লোয়ার চিনটা কিছুটা মোটা দেখবেন, তবে সত্যি বলতে এটা বেশ ভালো লাগছে। এই প্রাইস পয়েন্ট ফোন বলে একেবারেই মনে হচ্ছে না কিন্তু। অন্যদিকে পাঁচল কার্ডটা টপ সেন্টারে আছে, এটাও যে অনেক বড় তেমনটাও কিন্তু নয়। কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশনের ব্যাপারটাও ভালো ছিল।
ডিসপ্লে ওয়াইজ আমি 20,000 টাকার মধ্যে সেরা ডিসপ্লে বলবো অফিসিয়াল ফোন হিসাবে। তবে একটা ব্যাপার ভাই মাথায় রাখবেন, এই ডিসপ্লেটা কিন্তু অ্যাকুরেট কালার দিচ্ছে না, এটা বরং কালার বেশ কিছুটা বুস্ট আপ করে কালারফুল একটা ডিসপ্লে। আপনি একটু পাঞ্চি কালার লক্ষ্য করবেন, বিশেষ করে গ্রিন অরেঞ্জ কালারগুলো অনেক বেশি ভাইব্রেন্ট করে প্রেজেন্ট করে, যদিও এগুলো দেখতে ভালো লাগে, বাট এটা অ্যাকুরেট কালার নয়, সে ব্যাপারটা আপনি মাথায় ডেফিনেটলি রাখতে পারেন। এরপর যদি আসি ক্যামেরাতে, এই স্মার্টফোনটার রিয়ারে মূলত দুইটা শুটার রয়েছে। 50 মেগাপিক্সেলটা হলো গিয়ে মেইন শুটার, পাশাপাশি 2 মেগাপিক্সেলের, এটা আসলে একটা অক্সিলারি সেন্সর, আর একটা 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। 2K 30 fps রেকর্ড করা যায় রিয়ারের মেইন ক্যামেরায় আর কি। এখন এই স্পার্কের প্রিভিয়াস জেনারেশন, মানে লাস্ট দুইটা জেনারেশনে আমরা দেখছি ওরা ক্যামেরাতে এসে মোটামুটি একটু ভালো করা ট্রাই করছে, যেখানে শুধুমাত্র ওদের ক্যামন সিরিজটাই একটা ভালো রেজাল্ট দিত, বাট স্পার্ক সিরিজ খুব একটা ভালো রেজাল্ট দিতে পারতো না। কিন্তু বিশেষ করে লাস্ট জেনারেশনে আমরা মোটামুটি ভালো ক্যামেরায় দেখছিলাম, এখানে এসে তার ধারাবাহিকতা দেখছি। খুব আহামরি লেভেলের কিছু না হলেও 20K মধ্যে একটা ডিসেন্ট টাইপের আউটপুট দিতে পারছে। ডেলাইট কন্ডিশনে আপনি শার্পনেস, ডিটেল মোটামুটি অল পয়েন্টে পাবেন, তবে জুম করে দেখতে গেলে আপনার কাছে খুব একটা ডিটেলড মনে হবে না, বিশেষ করে কর্নার এরিয়াগুলোতে আপনি একটু ডিটেলের পরিমাণ কম পাবেন, মূলত মেইন ফোকাসটাই থাকে মনে হয় ছবির মাঝের দিকে। কালার টোনটা হালকা ভাইব্রেন্টের দিকে, তবে এক্সট্রা স্যাচুরেশন আমি লক্ষ্য করিনি এখানে। আর আপনি একটু এক্সট্রা প্রসেসিং লক্ষ্য করতে পারেন এখানে, যে ব্যাপারটা হয়তো একটু আর্টিফিশিয়াল লাগতে পারে কিছু কিছু ছবির ক্ষেত্রে, এমনটা লেগেছে আমার কাছে। ওভার কন্ট্রাস্টই মনে হয়নি, লো লাইটে মনে হয়েছে ডেফিনেটলি, বাট ডে লাইটে বা প্রপার লাইটিং কন্ডিশনে এই ব্যাপারটা মনে হয়নি। তবে ডায়নামিক রেঞ্জ ততটা ওয়াইডার না, এই জায়গাটা বরং আরেকটু বেটার করতে পারলেই হয়ে যেত, তাহলে ক্যামেরাটা কিন্তু খুব ভালো একটা পজিশনেই থাকতো 20K মধ্যে। লো লাইটে অনেকটা সফট করে ফেলে আর ছবি, এবং কিছুটা কন্ট্রাস্টের পরিমাণও বাড়িয়ে দেয়, ছবিগুলো আরও বরং কালারফুল লাগে। মোটামুটি প্রাণবন্ত ছবি পাবেন, একটু স্টাডি হাতে ধরতে পারলে বেটার আউটপুট বের করতে পারবেন, অন্যথায় ছবিগুলো কিন্তু একটু ব্লারি বা একটু কম শার্পনেস মনে হতে পারে আপনার কাছে। এইটার পোর্ট্রেট মোডে আপনি দুইটা ফোকাল লেন্থের ছবি তুলতে পারবেন, 1x অ্যান্ড 2x। 2x এর ছবিগুলো কিন্তু বেশ ভালো লাগবে। এটা কিন্তু ডিজিটাল জুম করে দেয়, এটা মাথায় রাখবেন। ডিজিটাল জুম করার কারণে ছবিগুলো একটু সফট লাগে, তবে ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা আবার তখন ভালো লাগে। এবং পোর্ট্রেট মোডে আমি কিন্তু ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল যথেষ্ট ভালো দেখছি, ছবিগুলো একটু বেশি কালারফুল মনে হয় যদিও বা এখন, তবে ভালো লাগছে দেখতে আর কি। আর হিউম্যান বডি শেপটাকে পারফেক্টলি প্রেজেন্ট করতে পারে। এজ রিডিকশনে টুকটাক কিছু মিসম্যাচ আছে, যেটা খুব স্বাভাবিক অর্থে আমি মেনে নিচ্ছি, কিন্তু এর পোর্ট্রেট আপনাদের ভালো লাগবে বলে আশা করছি। এটাতে কিন্তু AIGC ওই যে সেই বিশেষ পোর্ট্রেট ওই ব্যবস্থাটা রয়েছে, যেগুলো আমরা টেকনোর ক্যামন সিরিজে দেখতে পেয়েছি। AI এর সেই ধরনের ফিচার্স আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 13 মেগাপিক্সেল, এটা বাই ডিফল্ট একটু ব্রাইট করে দেবে। চাইনিজ ফোনগুলোতে যেমনটা কিছুটা দেখি আমরা, কিছুটা ওরকম একটা ব্যাপার আছে, একটু গ্লো করে, একটু ওয়ার্মের দিকে নিয়ে টোন দেয়, ভালো লাগে দেখতে, খারাপ লাগে না অবশ্য। আউটডোরের ছবিগুলোতে শার্পনেস, ডিটেল 20,000 টাকায় অন পয়েন্টে থাকলেও লো লাইটে বেশ কিছুটা সফট করে এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ভিডিও কলিং এর জন্য ওকে আছে। ভিডিও বলছিলাম 2K 30 fps আপনি করতে পারবেন সর্বোচ্চ। সেক্ষেত্রে স্ট্যাবিলিটির কিছুটা অভাব মনে হয়েছে আমার কাছে, কিছুটা জিটারিংও আছে, কিন্তু যদি খুব বেশি হেভি মুভমেন্ট না থাকে তাহলে এই ফুটেজ কাজে লাগাতে পারবেন। এবং আমার মনে হয় 2K করলে আপনি রেজলিউশনটা প্রপার পাচ্ছেন, সেটা ভালো হবে। বরং ভিডিও কোয়ালিটিও আমি অ্যাভারেজের কাতারেই রাখছি আসলে। ক্যামেরায় ডাইনামিক রেঞ্জ আরেকটু ওয়াইডার বা পরবর্তী আপডেটের মাধ্যমে আরেকটু ফিক্স করতে পারলে ওকে হয়ে যায়। আছে স্টেরিও স্পিকার, বটম ফায়ারিং যেটা, এইটা মূলত একটু বেশি লাউড, তবে সাউন্ডটা একটু থিন টাইপের। এই ফোনটা অতিরিক্ত স্লিম করার কারণে স্পিকার বড়সড় জায়গা পায়নি, এবং খুব স্লিম স্পিকার নিশ্চয়ই ব্যবহার করছে, যার ফলে একটু থিনার টাইপের সাউন্ড মনে হয়েছে আমার কাছে। কিন্তু ইয়ারপিসের সাউন্ড ঠিকঠাক আছে, কথা বলার জায়গায় আপনি ঠিকঠাক পাবেন সাউন্ড। এই ফোনটা রান করছে অ্যান্ড্রয়েড 15-এ, অন্যদিকে হাইওয়েস 15.1 রয়েছে। আর মিডিয়াটেক হেলিও Z100 আলটিমেট থাকছে SoC হিসাবে, সেই সাথে র্যাম রয়েছে 8GB অ্যান্ড 128GB স্টোরেজ রয়েছে। আপনি চাইলে এখানে আলাদা করে মাইক্রো SD কার্ডও ব্যবহার করতে পারবেন। এখন এই প্রসেসর নিয়ে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছুই নেই, এটা বহুত ব্যবহার করেছি আমরা এই প্রাইস পয়েন্টে অনেক ফোনের সাথে, এমনকি টেকনোর ফোনের সাথেই ব্যবহার করেছি। এটার পারফরমেন্স সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া রাখেন। এই প্রাইস পয়েন্টের একটা জাতীয় চিপ এইটা, যার রেগুলার পারফরমেন্স মোটামুটি তো ভালোই দেয়, খুব বেশি হিট জেনারেট করে না, তবে এই ফোনটাতে এসে কিন্তু মোটামুটি একটু ভালোই হিট জেনারেট করতে আমি দেখছি। এই পাতলা হবার কারণেই বোধহয় এই হিটটা বেশি ফিল পাওয়া যায়। এতে করে পারফরমেন্স খুব একটা ড্রপ না করলেও আপনি হাতে ফিল পাবেন। ইভেন আমি অ্যাট এ টাইম বেশ কিছু অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে গিয়েও দেখছিলাম এই ফোনটা হিট জেনারেট করছে। ডিসপ্লে পোর্শনটাতে বরং হিটটা একটু বেশি লাগে। আবার চার্জিং টাইমেও আমার মনে হলো এটার তুলনামূলকভাবে বেশি হিট জেনারেট করছে ডিসপ্লে পোর্শনে। মূলত এই কম্প্যাক্ট সাইজের কারণে সব কিছু কাছাকাছি চলে আসাতে ব্যাপারটা ঘটছে, কারণ ডিসপ্লে তো আর তখন অন থাকছে না, বাট ওই চিপ নিজে গরম হয়ে গিয়ে ওর ডিসপ্লের দিকেটাতেও হিটটা কিছুটা জেনারেট করে ফেলে আর কি।
তবে ডে টু ডে লাইফের পারফরমেন্স ভালো, আপনি রেগুলার যে ধরনের কাজবাজ করেন এই ধরনের একটা ফোন থেকে যা আশা করেন সেটুকু হ্যান্ডেল করতে পারে। আবার অ্যাট এ টাইম আমরা 4-5টা অ্যাপ্লিকেশন নিয়েও কাজ করে দেখেছি, মাল্টিটাস্কিংও একটা ভালো আউটপুট দেয়। তবে ভারী অ্যাপ্লিকেশন যদি আপনি 7-8টা নিয়ে কাজ করেন, আপনি হয়তোবা খুব বেশি সময় ব্যাকগ্রাউন্ডে রেখে কাজ করতে পারবেন না, সেক্ষেত্রে ক্র্যাশ করতে পারে। নর্মালি কোনো অ্যাপকে হঠাৎ করে নিজের থেকে ক্র্যাশ করতে দেখিনি। অ্যাপ ওপেন ক্লোজ টাইম একেবারেই ডিসেন্ট আমি বলবো, সুপার ফাস্ট কিছুই না, আবার একেবারে স্লোর দিকেও থাকে না। হ্যাং ল্যাগের মতো দেখা আমি এতে পাইনি। কিছু ব্লোটওয়্যার আছে, প্রয়োজন না হলে আনস্টল করে নিতে পারেন, আর একটু ক্লিন ভাইব পাবেন। ও হ্যাঁ, দুইটা ব্যাপার বলা হয়নি। এক হচ্ছে ডিসপ্লের পার্টে বলা উচিত ছিল, ওয়াইড-ভাইন L1 এর সাপোর্ট রয়েছে। HDR কন্টেন্ট ইউটিউব থেকে আমরা 60 FPS প্লে করে দেখেছি, ল্যাগ ফ্রিভাবে চলছে আমাদের ইউনিটে, কোনো সমস্যা পাইনি। অন্যদিকে ক্যামেরা টু API আনলকড আছে, লেভেল 3 পর্যন্ত না, বাট ফুল পর্যন্ত পাবেন আর কি। গেমিংয়ের প্রসঙ্গে আসলে এই প্রসেসরটা দিয়ে আপনারা জানেন পাবজি বা ফ্রি ফায়ারের মতো গেমগুলো প্লে করা যায়। তবে সত্যি বলতে এই ফোনটা গেমিংয়ের জন্য ভালো হচ্ছে না খুব একটা। আপনি এই প্রসেসরযুক্ত এই টেকনোর এই ফোন বা আরও বেশ কিছু ব্র্যান্ডের ফোন পাবেন, সেগুলোতে গেমিং রেজাল্ট আরেকটু বেটার পাবেন। এটা মূলত অতিরিক্ত পাতলা করার কারণে বা যে কোনো একটা কারণেই হোক, এটা কিছুটা হিট বেশি জেনারেট করছে। গেমিং টাইমে আমরা দেখছিলাম খুব দ্রুতই এটা হিট জেনারেট করে, বাট এরকম জায়গায় রিকমেন্ড করছি না। আপনি আরেকটু লোয়ার সেটিংসে নিয়ে খেললে বরং গরমটা একটু কম হতে দেখবেন এবং ফ্রেম রেটও তখন স্টেবলভাবে ধরে রাখতে পারে। তবে পাবজি না খেলাটাই উত্তম হবে এই ডিভাইসে। অন্যদিকে আপনি ফ্রি ফায়ারের মতো গেমেতে প্লে করতে পারবেন। ফ্রি ফায়ারটা তুলনামূলকভাবে বেটার আউটপুট দেয়, যদিও বা এখানেও কিন্তু হিট জেনারেট করে এবং ব্যাটারিও তখন বেশি বার্ন করে। সো শখের গেমার হয়ে থাকলে মাঝে মধ্যে গেমিং টেমিং করুন, সেটা ঠিক আছে, কিন্তু ডেডিকেটেডলি গেমিংয়ের জন্য এই ফোনটা নেওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ কিন্তু হচ্ছে না। কিছুটা স্পেশাল ফিচার এখানে আছে, যেমন আইআর রিমোটের ফিচারটা রয়েছে। আপনি টেকনোর AI ইরেজার ব্যবহার করতে পারছেন বা AI রিলেটেড বেশ কিছু ফিচার্স এখানে পেয়ে যাবেন। টেকনোর ফ্রি লিঙ্ক ফিচারটাও কিন্তু আপনি এতে পেয়ে যাচ্ছেন। আমরা লাস্ট টেকনোর ভিডিওতে বলছিলাম এরপরে টেকনোর যতগুলো ফোন বাংলাদেশে রিলিজ করবে ওরা প্রত্যেকটাতেই ফ্রি লিঙ্ক ফিচারটি পেয়ে যাবেন। এই ফ্রি লিঙ্কের ব্যাপারে যারা জানেন না, এটা মূলত টেকনো টু টেকনো কথা বলা যায়, উইদাউট নেট কানেকশন, উইদাউট সিম কানেকশন, কিছু ছাড়াই কিছুটা ওয়াকিটকির মতো কাজ করে থাকে 500 মিটার রেঞ্জের মধ্যে। আমরা এরপরে একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করবো টেকনো টু টেকনো কানেক্ট করে। আচ্ছা, বাকি থাকলো কি ব্যাটারি। 5200 mAh এর ব্যাটারি রয়েছে এই পাতলা ডিভাইসটার মাঝে। এইটা বেশ ভালো একটা সংস্করণ বলবো, বাংলাটা কি হইলো? আচ্ছা, হইলো। এর মাঝে 5200 mAh এর ব্যাটারি আছে আর 45 ওয়াটের চার্জার এর বক্সে আপনি পেয়ে যাচ্ছেন। অন্যদিকে 10 ওয়াট পর্যন্ত আবার রিভার্স চার্জ দিতে পারে এই ফোনটাই। তো ব্যাটারির জায়গা এবং চার্জারের জায়গায় কিন্তু ডেফিনেটলি ভালো বলতে হচ্ছে, বাট চার্জিং টাইমে ফোনটা একটু বেশ ভালোই গরম হয় আর কি। আপনি এই ফোনটা থেকে 8 ঘন্টার মতো এসওটি পেয়ে যাবেন যদি কিনা একটা মিডিয়াম লেভেলের ইউজার হয়ে থাকেন। ইভেন আপনার এই ফোনে 144 হার্টজ মানে ওই পর্যন্ত যদি অন থাকে সমস্যা হচ্ছে না তাতে। তবে হেভি ইউজার হয়ে থাকলে বা গেমিং করলে এই ফোনটাতে ব্যাকআপ আরও কিছুটা কম পেতে পারেন। টেকনো স্পার্ক 40 প্রো 20,000 টাকার মধ্যে অফিসিয়াল ডিভাইস হিসেবে সত্যি বলতে দুর্দান্ত একটা ডিল। আমার যা মনে হয় এবছরের এই প্রাইস পয়েন্টের জাতীয় ডিভাইস হতে চলছে এই ডিভাইসটা। এই প্রাইস পয়েন্টে বাংলাদেশের মানুষজন প্রচুর স্মার্টফোন কিনে এবং এই ফোনটা প্রচুর পরিমাণে সেল হওয়ার পসিবিলিটিস আছে। কোন জায়গাগুলোতে কমতি রয়েছে আমি শেয়ার করেছি, কোন জায়গাগুলো খুব ভালো করছে সেটাও নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। যদি মনে করেন এই কমতির জায়গাগুলো আপনার জন্য আসলে ঠিক নয়, তাহলে আপনি এটাকে অ্যাভয়েড করুন। আর যদি মনে হয় যে না, এই ফোনটার লুক ওয়াইজ ডিসপ্লেটা বেশ ভালো এবং পারফরমেন্স একটা ডিসেন্ট জায়গায় আছে, ক্যামেরাটাও একটা অ্যাভারেজ পয়েন্টে আছে, ব্যাটারি চার্জার নিয়ে ভালো একটা জায়গায় আছে, সেটা আমার জন্য ওকে আছে, তখন গিয়ে আপনি চয়েস করতে পারেন। আমার মনে হয় টেকনো যদি এই ডিভাইসটার এই 8256 GB একটা ভ্যারিয়েন্টও নিয়ে আসে, সেটা খুব একটা খারাপ হবে না আসলে। আর ক্যামেরার যে ব্যাপারটা বললাম, এটা আপডেটের মাধ্যমে যদি একটু ফিক্স করতে পারে তাহলে তো হয়ে যায়। এই আর কি। আপনাদের কাছে টেকনো স্পার্ক 40 প্রো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারা কিনছেন, কারা অলরেডি কিনে ব্যবহার করছেন, আপনার এক্সপিরিয়েন্সও শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে স্যামসংয়ের নতুন কোনো ভিডিওতে।